দর্শক, আমাদের তালিকাতার যে মূল আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় নিয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি এবার দেখে নিয়ে তারপর আমরা আলোচনায় ফিরব। নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা আর সহিংসতা আর দেখতে চান না দেশের ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশ্লেষকরা। ক্ষমতার পালাবদলে রাজনীতিবিদদের আক্রমণাত্মক বাক্য বিনিময় এবং রাজপথ দখলের নামে অর্থনৈতিক বাধা আসে এমন কর্মসূচিও দেখতে চান না তারা। তবে নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো সহিংস পরিবেশ ফিরে আসার এবার কোনো সুযোগ নেই। দশম জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহিংসতার চিত্র এটি। সাংবিধানিক নিয়মেই আবারও একটি নির্বাচন করা নাড়ছে দরজায়। দলীয় কর্মীদের উজ্জীবিত রাখতে এবং ভোটারদের দৃষ্টি কাড়তে দেশের বড় দুই জোট নিয়েছে নানা কর্মসূচি। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অপসারণ করার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের প্রতি জমি জিতে এদের লড়াই করবে ইনশাআল্লাহ। তবে রাজনৈতিক নেতাদের এমন আক্রমণাত্মক বক্তব্যে হতাশ দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। 2013 অক্টোবর থেকে 2014 জানুয়ারি পর্যন্ত প্রায় 84 দিন টানা হরতাল এবং অবরোধ, 1,00,000 কোটি টাকা ক্ষতি আমাদের হয়েছে ওই সময়টা। দেশের ইকোনমিক কন্ডিশন ভালো, জ্বালাও পোড়াও শুরু হয় তাহলে কিন্তু ঝামেলা, নাহলে শান্তি থাকলে মানুষ যারা ইচ্ছে তারা ভোট দেবে, আমরা প্রতিনিধি পাবো, এইটাই আমাদের চাই। চলমান উন্নয়নের ধারাকে ধরে রাখতেই আর সহিংস রাজনীতির দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ। ভাঙচুরের রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করেন না। যেই জনগণের ভোটে তারা জিততে চায়, তাদেরকে সাফার করায় তারা যদি জিততে চেষ্টা করে, এটা বোকামি হবে। তো আমরা আশাবাদী হতে চাই যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন তারা অন্তত এই সংঘাতের জায়গাটুকু তারা কমাবেন। অর্থনীতির যে ধারা এবং সামাজিক অগ্রগতির যে ধারাটা আছে সেখানে যে কোনো ধরনের ব্যাহত হওয়ার কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। যেহেতু সরকারের হাতে বেশ কিছুটা নির্বাচন কমিশন, সরকারের হাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন, সরকারকেই তো বড় ভূমিকাটি পালন করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত বড় দুই জোটের প্রস্তুতি দেখে এই নির্বাচন পর্যবেক্ষক মনে করেন, বাংলাদেশে আর নির্বাচনকালীন সহিংস পরিবেশ ফিরে আসার সুযোগ নেই। দশম সংসদ নির্বাচনের আগে পরে মৌল শক্তি অবস্থাটা ছিল অনেকটা এইরকম বাঘের মতো। এখন যে পরিস্থিতিটা যদি পারপিট্রেট কেউ করতে চায়, সেটা খুব লিমিটেড পিরিয়ডের জন্য হতে পারে, জোর 10 দিন বা 1 সপ্তাহ, এর বেশি সাস্টেইন করার মতো আপনার রসদ কারো থাকবে বলে আমার মনে হয় না। অর্থনীতিকে বাধাগ্রস্ত না করে একটি শান্তিপূর্ণ নির্বাচন এবং সেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব বলে মনে করেন দেশের বিশিষ্ট জনেরা। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। এবারে ফিরছি তালিকাতার মূল আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন, আমরা প্রতিবেদনে দেখছিলাম কিভাবে জাতীয় নির্বাচন দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। এবার কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে? আমি মনে করি যে এর আগের যে আমাদের অভিজ্ঞতা 2013-14 সময়ে যে সহিংসতা যা আমরা দেখেছি, সেটা যে দলের কারণেই হোক বা যাদের কারণেই হোক, সেটা মানুষ চায় না কোনোভাবেই। এবং এই সহিংসতাগুলো যখন করা হয় তখন কিন্তু নেতা বা রাজনীতির কিছু গুটিকতক মানুষ থাকেন, বাকি যারা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, তারা কিন্তু এটা কোনোভাবেই চায় না। ব্যবসায়ীরা তো জানি না, এমনকি সাধারণ মানুষ, স্টুডেন্ট বলি আমরা, যারা চাকুরিজীবী আছে, কেউ কিন্তু এই সহিংস পরিবেশটা আশা করেন না। তো এই বছর যেটা মনে হচ্ছে যে আগের বছরের ওই অবস্থা থেকে আমরা লার্ন করেছি, এবং বিশেষ করে আমি মনে করি ক্ষমতায় যারা এখন আছেন, যাদের তত্ত্বাবধানে নির্বাচন হবে, সরকারের কিন্তু আসলে বড় দায়িত্ব। কারণ আমাদের দেশের যে রাজনীতির কালচার বা এই উপমহাদেশেও বলবো, সেটা হচ্ছে যখনই এই ধরনের নির্বাচন আসে, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ক্ষমতা দখলের লড়াই, নির্বাচনের পরে যদি রায়টা আমার দলের এগেনস্টে যায়, তখন সেটা নিয়ে একটা অরাজকতা সৃষ্টি করা বা প্রতিবাদের ভাষা হচ্ছে সহিংস। এটা হচ্ছে আমাদের দেশের বা আমাদের এই উপমহাদেশের একটা লক্ষণ, যে জ্বালাও পোড়াও মানেই হলো প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ আসলে প্রতিবাদ না। সেই জায়গা থেকে মনে হয় আমরা একটু সরে এসেছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি সিটি কর্পোরেশনের ইলেকশনগুলো দেখি সাম্প্রতিক সময়ে, কিছু যে সহিংসতা হয় নাই তা না, কিন্তু আগের সময়ে যতখানি দেখতাম আমি সেই জায়গাটাতে মনে করি যে একে তো রাষ্ট্র যা নিয়ন্ত্রণ করার বা যার যা ভূমিকা রাখা সেটা রাখছে, পাশাপাশি আমার মনে হয় যে ওই ধরনের যে একটা পরিবেশ যেখানে জনগণ বললেই এসে জ্বালাও পোড়াও করবে, সেটা কিন্তু হয় নাই। বরং ভোটের মাধ্যমে অনেক জায়গায় আমরা দেখছি যে
তাদের মতামতটা কিন্তু তারা দিয়েছে, তারা যাকে চায় না তাকে অনেক ক্ষেত্রে ভোট দেয় নাই। এখন সেইখানে ভোটের কারচুপিকে এখানে আমি আনবো না, হয়েছে কি হয় নাই সেটা দেখার ব্যাপার, কিন্তু আমি বলবো যে ওইটা নিয়ে পরবর্তীতে যে একটা জ্বালাও পোড়াও করা সেটা কিন্তু আমরা অতটা দেখি নাই। তো সেই হিসেবে আশা করা যায় যে এবারের নির্বাচনটাকে ঘিরে অন্তত রাজনৈতিক দলগুলো আগের যে লেসন সেইটাকে মাথায় রাখবেন, এবং সবচেয়ে বড় কথা জনগণ যেহেতু এটা চায় না, আমার দলের বিপক্ষেও যদি রায় যায় এবং তখন আমি সহিংস আচরণ করি তাহলে কিন্তু পরবর্তীতে আমার জনগণের সাপোর্ট পাওয়া এটা কিন্তু আরো ডিফিকাল্ট হবে। তবে আরেকটা দেখার বিষয় আমরা এটাও দেখেছি, যে দল ক্ষমতায় যায় তারাও কিন্তু তাদের ওই ক্ষমতার দাপটটা আরেকটু জাহির করার জন্য তখন কিন্তু দেখা যায় যে বিভিন্ন, বিশেষ করে রুরাল এরিয়াতে, বিশেষ করে স্থানীয় সরকার পর্যায়ে, সেখানে দেখা যায় কিন্তু তারা একটা সহিংসতা করেন নিজেদের অবস্থানকে জাহির করার জন্য। সেইটা দেখার দায়িত্ব কিন্তু হবে নতুন সরকার যারা আসেন আগে থেকে। এবং আমি মনে করি সরকার পরিবর্তন হতে পারে, দল পরিবর্তন হতে পারে, কিন্তু প্রশাসন তো প্রশাসন থাকার কথা, এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি মনে করি আগে থেকেই তাদের প্রস্তুত থাকা উচিত যে স্থানীয় পর্যায়ের সহিংসতাটা সেটা বিজয়ী দল হোক আর বিজিত দল হোক কেউই যেন না করে। কিন্তু মানে গতবারের ইলেকশনের আগে ব্যবসায়ীরা যেই দৃশ্য দেখেছেন, এবার কি তারা সেই আস্থাটি রাখতে পারছেন? মানে নির্বাচনী পরিবেশ এমন স্থির থাকবে, সেই আস্থার জায়গাটি বিবেচনায় নিয়ে তারা কি সেভাবে বিনিয়োগ করতে পারছেন? আমরা তো বেসরকারি খাতে বিনিয়োগ সেভাবে দেখছি না, অনেকটা স্থবির আসলে নির্বাচনের আগে। আপনি যদি দেখেন যে আমাদের গত মনিটারি পলিসির ওই সময় যে বেসরকারি খাতের বিনিয়োগের যে গ্রোথটা হচ্ছিল 18%, এখন কিন্তু এটা অলরেডি 14%-এর মতো নেমে আসছে, যেটা আসলে এখন ইন্টারেস্ট রেট কমানো বা রিজার্ভ রেশিও কমানো সব মিলায় কিন্তু এটা হওয়ার কথা ছিল না। মানে সরকার যে বাংলাদেশ ব্যাংকের যে রিসেন্ট যেসব নিয়ম কানুন তারা যেগুলো চেঞ্জ করেছেন গত 7-8 মাসে, সেখানে কিন্তু বিনিয়োগটা আরো চাঙা হওয়ার কথা। সেখানে আমরা দেখছি যে বেসরকারি খাতের বিনিয়োগের যে গ্রোথ এটা 14%-এর মতো হয়েছে। তো সেই জায়গায় এটা একটু চিন্তার ব্যাপার যে কেন বিনিয়োগটা কম হচ্ছে। সেই জন্য আবার আমরা দেখতে পাচ্ছি বড় বড় কোম্পানিগুলা, বড় বড় গ্রুপগুলো তারা কিন্তু বিনিয়োগ চালিয়ে যাচ্ছেন। এখন নির্বাচনের বছর যেটা হয় আমাদের দেশে, বিভিন্ন বিনিয়োগ বলি, বিভিন্ন বড় ঋণ প্রাপ্তি বলি, এখানে একটা ব্যক্তিগত যোগাযোগ যত ভালো থাকে তার ঋণ প্রাপ্তির সম্ভাবনা আসলে ভালো থাকে। কিছু তো নিয়ম কানুনের মধ্যে, তারপরেও আমি কতটা ঋণ পাবো না পাবো, বিশেষ করে বড় ব্যবসায়ীদের একটা ধরেন যারা এখন এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল সেক্টরে বলি, মন্ত্রিত্বে বলি যারা আছেন, তাদের সাথে এক ধরনের পরিচিতি এটা হলে দেখা যায় যে ঋণ প্রাপ্তিতে সুবিধা হয়। যারা ছোট মাঝারি ব্যবসায়ী তাদের কিন্তু দেখবেন যে এই সময়ে বিনিয়োগটা কমে যাবে। কেন? কারণ নির্বাচনের বছরকে ঘিরে আমরা আশা করতে পারি যে সহিংসতা হবে না, আমরা আশা করতে পারি যে প্রশাসন প্রস্তুত থাকবে, কিন্তু আমরা একেবারে নিশ্চিত হতে পারি না। আমি যেমন বললাম যে আমরা ধরে নিতে পারি যে বিগত বছর থেকে তারা লার্ন করবেন, কিন্তু সেটা যদি না হয় ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু ওই রিস্কটাতে যাওয়ার মতো ক্যাপাসিটি তাদের থাকে না। ফলে এই সময়কালে আমরা যেটা বুঝতে পারছি যে ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারীরা কিন্তু তাদের ব্যবসা খুব বাড়াবেন না, যে যারা আছেন তারা একটা স্ট্যাটাস কো মেনটেন করবেন ব্যবসার। নতুন উদ্যোগে যারা ক্ষুদ্র মাঝারি তারা কিন্তু এই সময় আসবেন না, কারণ উদ্যোগটা নেয়ার পরে ব্রেক ইভেনে যেতে বা লাভের মুখ দেখতে কিন্তু একটা সময় লাগে। সেই লাভের মুখের সামনে যদি আমার ইলেকশন থাকে, তারপরে কি ঘটবে এটা না জেনে সবাই এখন যেটা করছেন যে না, ইলেকশনটা যাক, অবস্থা কি হয় বুঝে আমি নতুন বিনিয়োগ করব। কিন্তু যারা বড় বিনিয়োগকারী তারা বিনিয়োগ করছেন, কিন্তু তারা কেন করছেন? তাদেরটা আবার উল্টো কারণ, ইলেকশনের পরে কে না কে ক্ষমতা আসে, তার সাথে আবার একটা র্যাপো বিল্ড করতে আমার সময় লাগবে, তখন হয়তো ঋণ প্রাপ্তির জায়গাটা অনিশ্চিত হয়ে পড়তে পারে, বা আবার করতে হবে, এখন নিয়ে রাখি। তারা চিন্তা করেন যে আমি এটা সামাল দিতে পারবো, কারণ তাদের তো এক্সিস্টিং বড় ব্যবসা আছে, বড় ভিত্তি আছে, তাদের অর্থনৈতিক ভিত্তিটা অনেক শক্ত, যেটা ক্ষুদ্র বা মাঝারি বিনিয়োগকারীর ভিত্তিটা অত শক্ত না। শুরুতেই তারা মানে একটি ঝুঁকির মুখে পড়তে পারেন, আশঙ্কা থাকে অনেক। এবং যারা এক্সিস্টিং ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারী আছে তারাও কিন্তু খুব বাড়াবেন না ব্যবসা। সুতরাং ওভারঅল যেটা হচ্ছে, আমার তো ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারীর সংখ্যাই হচ্ছে বেশি, সেক্ষেত্রে কর্মসংস্থান উৎপাদন এগুলো যদি আমার বড় বিনিয়োগকারীদের মাধ্যমে যতটুকু কর্মসংস্থান হয় সেটা তো হলো, কিন্তু ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারীদের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর কর্মসংস্থান হয়, এবং সেইখানে বিশেষ করে যেসব পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলি বা গ্রামাঞ্চল বলি, সেসব জায়গায় কিন্তু ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারী ট্রেডার্স তারা বড় ভূমিকা রাখেন। তারা যদি তাদের ব্যবসা বাণিজ্য একটু স্থবিরতায় আনেন, তাহলে সাময়িকভাবে হলেও হয়তো আমরা সেটার একটা নেতিবাচক প্রভাব অর্থনীতিতে দেখতেও পারি। তবে বড় বিনিয়োগকারী
বিনিয়োগকারীরা যদি তাদের এই যেটা বিনিয়োগের ধারাটা তাদের হাতে আসলে তারা অব্যাহত রাখতে পারেন, কাজে কর্মসংস্থানের দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে বড় বিনিয়োগকারীরা তারা যে আস্থার সাথে সেটা লাইনঘাট থাকুক সেটা দিয়েই হোক, আমি কর্মসংস্থানের জায়গা থেকে বলবো সেটাকে আমি ওয়েলকাম করি যে তারা বিনিয়োগটা অব্যাহত রাখুক। না হলে ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারীদের যে আশঙ্কাটা সেইটা যদি বড়দের মধ্যেও ঘটে তাহলে কিন্তু ইকোনমি সমস্যায় পড়বে, চাপে পড়বে। কিন্তু বড়দের মধ্যে সেটা আপাতত মনে হচ্ছে না। আরেকটা জিনিস দেখার বিষয় যে আমাদের এই সময়ে আমরা যে এই যে ইন্টারেস্ট রেট কমালাম, রিজার্ভ রেশিও কমালাম, তারপরে তো প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ অনেক হওয়ার কথা, সেটার কিন্তু ইমিডিয়েটলি হয় নাই। এটা হয় নাই এই কারণে, এটার একটা কারণ কিন্তু হচ্ছে নির্বাচনটা আমার কাছে মনে হয়। পাশাপাশি একটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই বেসরকারি ব্যাংকগুলোর হাতে কিন্তু লিকুইডিটি ক্রাইসিস আছে কি আছে না, যেটা তারা করেছে তারা তো তাদের যতটুকু অ্যাডভান্স দিতে পারে সেটার থেকে অনেক বেশি আগে দিয়ে ফেলেছে, যেটা তার নিয়মে পড়ে না এমন অনেক বেশি, যেটা 85% তার রাখার কথা ছিল সেটার থেকে অনেক বেশি টাকা তারা দিয়ে ফেলেছে বাইরে। ফলে যেটা হয়েছে যে অনেক ব্যাংক ইন্টারেস্টের যাই কমাক তার তো মানে ওই টাকাটা এনে একজনকে মানুষকে টাকাটা দিতে হবে। সো এইটা এক ধরনের যে লিকুইডিটি ক্রাইসিসটা নরমালি হয় যে না নিয়মের মধ্যে, এটা কিন্তু নিয়মের মধ্যে লিকুইডিটি ক্রাইসিস, মানে আমানতের চেয়ে ঋণ বেশি হলে যা হয়। হ্যাঁ না, কিন্তু ঋণ তো কতখানি দিতে পারবো সেটার একটা লিমিট আছে, একটা নিয়ম কানুন আছে। সেটা না হয় আমি 98% যে আমি ঋণ দিয়ে দেই, তাহলে এখন হঠাৎ করে ইন্টারেস্ট রেট কমালেও আমার তো ঋণ দেওয়ার জন্য টাকা লাগবে। আরেকটা হচ্ছে মাঝখানে যখন ইন্টারেস্ট রেট খুব হাই ছিল, সঞ্চয়ের উপরে হার রেট যখন হাই ছিল, তখন তো অনেক বেশি টাকায় আমানত নিয়ে ফেলেছে ব্যাংকগুলো। এখন আমি 9% হারে নিয়ে ফেলে ফিক্সড ডিপোজিট নিয়ে সেই টাকাটা তো আমি এখন 7% হারে বা 9% হারেও যদি দেই, হ্যাঁ 9-6 বলতেছে, 6 কি নিব 9 ঋণ দিব, তো নিয়েছি তো 9-এর বেশি দিয়ে, এখন আমি 9 ঋণ দিব কেমন করে? সেই সময়টা আসতেও সময় লাগবে। তো সব একসাথে হয়েছে, এই সাম্প্রতিক কালের আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট যে টানাপোড়েন, তার সাথে এখন ইলেকশন আসছে, সব মিলিয়ে আমি এটা বলবো না যে অর্থনীতি একটা স্থবিরতা বা সেটার মুখে পড়ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই অর্থনীতিতে ব্যাপকভাবে যারা আসেন ইনভেস্টমেন্টে, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, তারা একটু সামলে আছেন এবং ইলেকশনের পরবর্তী যত দ্রুত আমরা প্রশাসনিক সিস্টেমের মধ্যে যেতে পারবো ততই আমার যেটা বলা হয় যেটা ইকোনমিতে আমরা প্রভাবটা এড়িয়ে যেতে পারবো। কিন্তু ইলেকশনের পরবর্তীতে যদি কোনো সহিংসতা হয়, সেটা যে পক্ষ থেকেই হোক, জয়ী অথবা বিজিতের পক্ষ থেকে, অথবা ইলেকশনের পরবর্তী সময়ে যদি প্রশাসনিক যেটাকে বলা হয় যে একটু মানে এইখান থেকে ওইখানে বদলি হওয়া, নানান কিছু আমরা কিন্তু দেখি ইলেকশনের পরবর্তী সময়, সেগুলা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আমাদের বিনিয়োগের স্বাভাবিক গতি আসতে আরো সময় লেগে যাবে। তো অর্থনীতির এই বিষয়গুলোকে মাথায় রাখা দরকার বলে আমি মনে করি। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে বাকি আলাপটি করতে চাই। দর্শক, একটি বিরতির পর ফিরছি টালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। আমরা আবার ফিরছি আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে জাতীয় নির্বাচন কি করে আসলে অর্থনীতিকে প্রভাবিত করে। আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি যে জাতীয় নির্বাচনের আগে টাকা পাচার হয়ে যায় দেশের অর্থনীতি থেকে, মানে দেশ থেকে। সেটি কি আসলে অর্থনীতির জন্য কোনো আশঙ্কার জায়গা? তো বটেই। সেরকম পরিস্থিতি এবার কতটা আপনার পর্যবেক্ষণে এসেছে? আমরা তো নির্বাচন ছাড়াই কিছুদিন আগে আমরা মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে রিপোর্টে দেখছি যে কি করে টাকাটা পাচার হচ্ছে, এত টাকা পাচার হয়ে যাচ্ছে। এবং নির্বাচনকে ঘিরে যা যা হয় আমাদের দেশে, সেইটার কারণে কিন্তু টাকা পাচারের আশঙ্কাটা খুব অমূলক নয় বলে আমার মনে হয়। কারণ নির্বাচনের সময় আমরা দেখি যে যদি যখন যারা বিশেষ করে একদম মাঠের নেতা কর্মী যারা নির্বাচন করবেন তারাই অনিশ্চয়তায় ভোগেন, বাই চান্স আমার দল যদি ক্ষমতায় না আসে তাহলে আমাদের দেশে যেটা হয় বিকল্প ব্যবস্থা। এই কারণে যে আমাদের দেশে অনেক সময় দেশ ছেড়ে চলে যেতে হয়, বিদেশে থাকতে হবে 2-4 বছর, তো আমার বিদেশে থাকার জন্য টাকা পয়সা লাগবে। এবং সেইখানেও অনেকের আছে যারা ক্ষমতাবানদের মধ্যে বা ইভেন ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছেন যারা অমূলক সুযোগ সুবিধা নিয়েছেন, যারা ঋণ খেলাপি হয়েও ব্যবসা চালায় যাচ্ছেন, তাদের নানান রকম ক্ষমতার ব্যবহার করে, নানান রকম লবিং করে তারা টিকে আছেন। কিন্তু যখন এই টিকে থাকাটা যেহেতু ব্যক্তি নির্ভর, ক্ষমতাসীন নির্ভর, যখন সেই দল যদি ক্ষমতায় না থাকে তখন এই ব্যক্তিরা কিন্তু ব্যবসায়ীরাও অনেকে সমস্যায় পড়বেন। ফলে ব্যবসায়ী, রাজনীতিবিদ সবার একটা আশঙ্কা থাকে নির্বাচনের সময়ে যতই যাই হোক নিশ্চিত করে তো বলতে পারবেন না যে আপনি জিতবেন, সুতরাং একটা আশঙ্কা থেকেই যায়। এবং সেই সময় যেহেতু এই ঘটনাগুলো ঘটে, অতীতের কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটেছে, যে ধরপাকড়, যেই দল জিতে নাই
সেই দলের লোকজন নেতা কর্মীদেরকে ধরপাকড়, এটা একদম স্থানীয় পর্যায় থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত। সেটার কিছু হয়তো ধরপাকড় সত্যও হতে পারে, তারা দুর্নীতি করেছেন ধরপাকড়ে পড়েছেন, কিছু হয়তো সত্য নাও হতে পারে। এবং মুশকিল হয় ক্ষমতায় থাকলে রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাই করছেন তা না, এই কথাটা বলবো না, কিন্তু তার মধ্যে একটা অংশ কিন্তু বিভিন্ন সুশাসনের যেটা অভাব আমার দুর্নীতির মধ্যে কিন্তু থাকেন। এবং এটা একটা মানে লুপহোলের মতো, একজন আমি একা ব্যবসায়ী একা দুর্নীতি করব কেমনে, আমার সাথে নিশ্চয়ই কিছু থাকতে হবে। এটা তো হাজার কোটি টাকার দুর্নীতি, 1-2 কোটি টাকার না। ফলে একটা আশঙ্কা থেকে তারা এই টাকাটা বাইরে চলে যাওয়ার একটা, আমি আমার হাতে কোনো প্রমাণ নাই, সো আমি নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু বিগত সময়ের আমরা যে অভিজ্ঞতাগুলো দেখি, বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে যখন জানতে পারি যে কোন সময় টাকা বেশি পাচার হচ্ছে, তাতে মনে হয় তাতে বোঝা যায় যে নির্বাচনকে ঘিরে টাকা বাইরে চলে যায়। প্রতিবেদনে আমরা কিন্তু দেখেছি যে এরকম পাচারের অভিযোগ রয়েছে আমাদের দেশের বিভিন্ন ব্যবসায়ী। টাকা পাচার শব্দটা তো অবশ্যই, পাচার বিষয়টা তো একদম অনৈতিক, এটা দুর্নীতি। কিন্তু অনেক সময় আছে টাকা লিগ্যালিও বাইরে রাখা হয় এই সময়, মানে দেশে না রেখে। কারণ ধরেন আমার কয়েক হাজার কোটি টাকা আছে এবং আমি আশঙ্কা করছি যে ইলেকশনের পরে কি না কি হয়, সুতরাং আমি কিছু টাকা লিগ্যালি যতটা পারমিট করে কিংবা কিছুটা হুন্ডির মাধ্যমে, মানে এই টাকাটা হয়তো আমার অবৈধ আয় নয়, এই টাকাটা হয়তো বৈধ আয়, আইদার অবৈধ উপায়ে বিদেশে রাখছি অথবা বৈধ হয়ে, মানে নিজেকে সেফ সাইডে রাখার জন্য দেশের অর্থনীতিকে আমি দেশের থেকে টাকা বাইরে যাচ্ছে, সেটা পাচার হয়ে যাক, লিগ্যাল পথে যাক, হুন্ডি করে যাক, যেভাবে যাক, এটি নির্বাচন আসলে একটি প্রবণতা থাকে। কারণ আমরা জানি না যে কে ক্ষমতায় আসবে নিশ্চিত করে, সুতরাং এই ধরপাকড়ের যে রাজনীতি আমরা দেখেছি কম বা বেশি, সেই জায়গাতে কিন্তু এই আশঙ্কা থাকার কারণে। শুধু টাকা তো দেশের বাইরে যায় না, দেশেও তো প্রচুর টাকা খরচ হয় নির্বাচনকে কেন্দ্র করে। সেটা আবার কিছুটা পজিটিভ, কারণ নির্বাচনকে কেন্দ্র করে যত কাপ চা খাওয়া হবে, সেই তত কাপ চা খাওয়া কিন্তু রেগুলার চা না। সেই চাতে যদি আমি জাস্ট এই উদাহরণটা দেই একটু উইটি ভাবে, যে যত দুধ চিনি লাগবে এই চা খেতে, যত গ্রামে গঞ্জে যত নির্বাচনের আলোচনা চায়ের স্টলে যা চলবে, সেটার চাহিদা তো অনেক বেশি। ঠিক একইভাবে নির্বাচনকে ঘিরে বিভিন্ন অর্থের যে সার্কুলেশন, এটা অনেক বেশি হয়। এবং আমরা বাংলাদেশ ব্যাংকে যে লাস্ট যখন তারা মনিটারি পলিসি দিচ্ছিলেন, ওনারা কিন্তু বলেছেন যে নির্বাচনের বছর বলে ওনারা কিছুটা মনিটারি পলিসিকে একটু সামলে চলতে চান, কারণ না হলে মূল্যস্ফীতি হয়ে যাবে। এবং সেটা আসলে সত্য, নির্বাচনের বছর টেম্পোরারি যে সার্কুলেশন, সেই টেম্পোরারি সার্কুলেশনটা ভালো হয়, এটা অর্থনীতির জন্য খারাপ নয়। কিন্তু নির্বাচনের বছর, একটু আগে আমরা যেটা বলছিলাম যে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ, সেইটা বিশেষ করে ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারীরা একটু কম করেন, একটু রয়েস হয়ে করেন। এবং সে কিন্তু যে টেম্পোরারি যে সার্কুলেশন হয়, এটা কিন্তু ইকোনমির জন্য ভালো, কিন্তু এটা কারণ এটাকে ঘিরে কিছু কর্মসংস্থান হবে। কিন্তু ঠিক যেমন উৎসবের অর্থনীতি আমরা যেরকম আলোচনা করি, নির্বাচনের একটা উৎসবের দিক আছে, একটা বড় উৎসব এবং একটু লম্বা ধরনের উৎসব। একটা ঈদ বা পুজো, এটা যেমন কয়েকদিনের উৎসব, নির্বাচনের উৎসবটা কিন্তু বেশ লম্বা উৎসব। এখন থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাস্তায় রাস্তায় ব্যানার, এই ব্যানার শিল্পীরা কিন্তু আছেন। আপনার বিভিন্ন আইটি সেক্টরে পোস্টার ছাপা হচ্ছে, প্রেস আছে, ফটোগ্রাফার থেকে ধরে, মানে আপনি যদি দেখেন সবগুলো কিন্তু রিলেটেড। এবং এই যে বলছি টেম্পোরারি বিভিন্ন খাওয়া দাওয়া, এবং নির্বাচনের সময় কিন্তু প্রচুর দাওয়াতের প্রবণতা, এগুলো কিন্তু রেস্টুরেন্ট এন্ড আদার বিজনেসকেও কিন্তু প্রভাবিত করে, হোটেল বিজনেসকে প্রভাবিত করে। এলাকায় নেতা কর্মীরা যান, থাকেন, সব মিলিয়ে নির্বাচন কিন্তু একটা উৎসবের অর্থনীতি, যেমন একটা অর্থনীতিকে চাঙা করে, নির্বাচন কিন্তু সেটা করে। এবং এই সাইডটাকে আমি ইতিবাচকভাবে দেখব, জাস্ট উৎসবের মতোই। নেতিবাচক জায়গাটা হচ্ছে যে এখান থেকে যেটা আমরা আশঙ্কা করছি যে না, কিছু যারা টাকা পয়সা বাইরে পাঠায় দিচ্ছেন, যেই টাকাটা হয়তো দেশে বিনিয়োগ হতেও পারত, সেইটা রাখছেন না, কিংবা সত্যিকার অর্থে অবৈধভাবে টাকা এই সময় পাচারটা একটু মনে করা হয় যে সুবিধাজনক, যে অনেক কিছু ক্ষমতায় করে আমি করতে পারবো, সেই জায়গাগুলোর আশঙ্কা কিন্তু থেকেই যায়। জি, আর আমরা যেটা দেখি যে আসলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অনেক প্রকল্পের অর্থ ছাড় করা হয়, যেগুলো হয়তো ছাড় না করলেও চলতো, বা ছাড় করার মতো অর্থ হয়তো গভর্নমেন্টের কাছে ক্যাপাসিটি নেই, কিন্তু ঋণ করে গভর্নমেন্ট সেই
প্রকল্পগুলোতে অর্থ ছাড় করে, পরে তো সেই ঋণের বোঝা পরবর্তীতে যে সরকার গঠন করবে তাকে তো আসলে সেই বোঝা বহন করতে হয়। সেটা তো আছে, ধরেন নির্বাচন ছাড়াও প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে আমরা বিভিন্ন বাজেটের সময় আপনার সাথেই আলোচনা করেছি যে বরাদ্দবিহীন প্রকল্প, এবং বরাদ্দবিহীন প্রকল্পের অনেকগুলোই রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয় বলে আমাদের কাছে মনে হয়। এখন সাধারণ জনগণ সাধারণত কেয়ার করে না যে এটা আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগের লোক বাস্তবায়ন করলো না বিএনপির লোক না অন্য জোটের লোক, সেটা কিন্তু সাধারণ মানুষের হচ্ছে একটা প্রকল্প যখন বাস্তবায়ন হয় তার সুবিধাটা পেলেই তারা খুশি, এবং সেই প্রকল্পটা যত কম খরচে বাস্তবায়ন হয়। এখন চলমান একটা সরকারের সময় যদি রাজনৈতিক বিবেচনাতেও প্রকল্প নেওয়া হয়, আমি একেবারে শুদ্ধাচারের দৃষ্টিতে হয়তো যদি নিয়ম কানুন না মেনে কাউকে দেয়া হয় সেটা ঠিক কিনা সেটা বিবেচনার ব্যাপার, কিন্তু তারপরেও কোনো যোগ্য ব্যক্তির হাতে যদি পড়ে যিনি আসলে একজন এই প্রকল্পটা বাস্তবায়নে সক্ষম, তাহলে উনি যেই দলেরই হোক সাধারণ মানুষের ক্ষতির পরিমাণটা কম। কিন্তু এই প্রতি বছরই কিন্তু আমরা এরকম বরাদ্দবিহীন প্রকল্প দেখি, কিন্তু নির্বাচনের বছর সমস্যা হচ্ছে যে যাদের জন্য বরাদ্দবিহীন প্রকল্পের যেগুলো রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো যদি এই দল ক্ষমতায় না আসে ধরা যাক, তখন যারা প্রকল্পগুলো নিয়েছেন অর্থ ছাড় করে নিয়েছেন তারা যদি আবার একটু আগের আলোচনার মতো ধরপা করে পড়ে যান, তখন দেখা যাবে উনি প্রকল্পটা আসলে বাস্তবায়ন ঠিক মতো করতেই পারলেন না, কারণ ওনার তো স্থানীয় এলাকায় যেয়ে করতে হবে, ওনারা যদি দৌড়ের উপরে থাকতে হয় উনি বাস্তবায়ন করবেন কেমনে। তো সেই জায়গাতে একটু আশঙ্কা কিন্তু আছে যে এখন কিন্তু আমরা দেখছি যে বরাদ্দবিহীন প্রকল্পের দ্রুত বরাদ্দগুলা দিয়ে দেওয়া হচ্ছে, বরাদ্দগুলা এই জন্যই দিচ্ছে, এবং যেসব নেতা কর্মী বা অনেকেই ভাবছে যে বাস্তবায়ন না করলেও চলবে, সেটা ছাড়া অনেকে ভাবছে আল্লাহ জানে কোন দল কে ক্ষমতায় আসে, পরে তো আমি বরাদ্দটা নিয়ে রাখি, নাহলে তো আমি পাবোই না টাকা। এখন বরাদ্দ নিয়ে উনি খুব দ্রুত বাস্তবায়ন করা ধরেন শুরু করলো বা টাকাটা নিয়ে রাখলো, পরে যদি উনি দৌড়ের উপরে পড়ে যান তখন একটা কিন্তু আশঙ্কা থাকে যে প্রকল্পটা ঠিক মতো বাস্তবায়ন হবে কিনা। সেটা যদি না হয়, ওনারা যদি ঠিক মতো বাস্তবায়নের সুবিধাটা পান, তাহলে এই বরাদ্দ দিয়ে খুব ঝামেলায় পড়বে না, অন্য বছরের মতোই হবে। যে অন্যান্য বছর স্বাভাবিকভাবে যেভাবে মানে আমি বলবো যে স্বাভাবিক যে সুশাসনের অভাব আমরা দেখি, বা যদি দুর্নীতি শব্দটা ব্যবহারও করি, সেই রকমের লিমিটের ভিতরে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে যাবে। কোনোটা দুর্নীতি ছাড়া, কোনোটা সামান্য দুর্নীতি, কোনোটা সময়ের কারণে ডিলে হবে, অর্থাৎ স্বাভাবিক যে আমাদের স্ট্রাকচার এডিপি বাস্তবায়নের সেটার মধ্য দিয়ে হবে। কিন্তু যদি কোনো ক্ষমতার দলের বা কোনো কিছুর পরিবর্তন আসে, তখন কিন্তু একটা আশঙ্কা থেকে যাবে যে এই প্রকল্পগুলোর যেগুলো দ্রুত অর্থ ছাড় করা হচ্ছে, যেই প্রকল্পগুলা খুব ভেবেচিন্তে নেওয়া হয় নাই বলে আমরা বাজেটের সময় আলোচনা করেছি, সেই প্রকল্পগুলোর বাস্তবায়নে কিন্তু সমস্যা হতে পারে, এবং সেটাতে সরকারের যে অর্থ ব্যয় হচ্ছে সেটার মধ্যে একটা অপচয় থাকতে পারে, সেই আশঙ্কাগুলো থেকে যাবে। জি, একটু আগে আমরা মূল্যস্ফীতির আলোচনা করছিলাম, সেটি হচ্ছে এর পাশাপাশি বলছিলাম যে অর্থ পাচার হয়ে যাওয়ার এক ধরনের বড় আশঙ্কা তৈরি হয়। কালো টাকার কি ব্যয় বা খরচ এই সময় কি বাড়ে কিনা, ব্যবহারটা বাড়ে কিনা নির্বাচনকে ঘিরে, কারণ ব্যাংক বহির্ভূত অনেক টাকার ব্যাপার তো এই সময়। তো আপনি দেখেন যারা নির্বাচন করেন, আমাদের তো লিমিট আছে কত টাকা খরচ করতে পারবেন। হ্যাঁ, 25 লাখ টাকার বোধহয় একটা বার আছে, কত কোটি টাকা খরচ হয় চিন্তা করেন। যেটা সাধারণ মানে যদি বসে কোনো বড় অঙ্ক করা লাগবে না, যে একজনের খালি আপনি যদি ফলো করে উনি কয়টা ব্যানার বানাইছে, কয়টা দাওয়াত দিয়েছে, কয়টা গরু কেটেছে ওনার এলাকায়, সেটার হিসাব করলে তো এটার থেকে অনেক বড়। এখন এই টাকাগুলো আসছে কোত্থেকে? এই টাকাগুলো তো আসলে তার হিসাবের মধ্যে তো উনি দেখাতে পারবেন না, ইভেন আয়ের মধ্যে গত 4 বছরে পারেননি আর কি। হ্যাঁ, এবং আমাদের এখানে অনেকেরই দেখি যে তারা এতই মানে দরিদ্র মানে রাজনীতিবিদ বলে মনে হয় তাদের যে স্টেটমেন্ট ওয়েলথের, এবং আবার যখন খরচ দেখি সেটার সাথে আসলে আমরা মিলাতে পারি না। সেটা কোনো ক্ষমতাসীন দল বা বিরোধী দল বা অন্য দল সেটা কিন্তু বলছি না, সব রাজনীতিবিদদের ক্ষেত্রে এই জায়গায় মোটামুটি আমি বলবো 90% ক্ষেত্রে এই কথাটি হয়তো সত্য। সেইখানে কালো টাকাগুলো তো এই সময় সাদা হবে, গেল 4 বছরে যত কালো টাকা জমেছে আর কি সব 4 বছরের আগে, মানে সোজা কথা হচ্ছে এখানে একটা বড় কালো টাকার সার্কুলেশন আসলে হবে, ব্যয় হবে, যেই টাকাগুলো ইনফ্যাক্ট তারা কালো টাকা হিসেবেই রেখে দিবেন, কারণ ওই যে লিমিট দেয়া আছে এর বেশি খরচ তো উনি দেখাবেন না কোথাও হয়েছে বলে। সুতরাং গভর্নমেন্টের তো আসলে ট্যাক্সটাও এখান থেকে মিস হয়ে গেল, কারণ এই টাকা বৈধ করতে হলেও তো রাজস্ব বোর্ডকে নির্দিষ্ট পরিমাণ কর দিয়েই বৈধ করতে হতো। সেইটা তো বৈধ করে বৈধভাবে অর্জিত আয় যেটা ট্যাক্স দেয়া দেখানো হয়নি, যেটা বৈধভাবে অর্জিত নয় সেটি উনি কিভাবে দেখাবেন? সেটা তো দেখানোর কথা না, সেটা আসলে নানান ভাবে ব্যবসা বাণিজ্য এটা সেটা নানান কিছুতে আছে, এই সময় একটা বড় অংশ ব্যয় হবে। এবং ব্যয় করতে আমাদের যে কোনো ভোটে তো আসলে আমাদের দেশে তো ওই সিস্টেম নাই যে নেতা কর্মীরা তার নেতার জন্য মানে কর্মীরা চাঁদা তুলে বা ভোটাররা চাঁদা দিয়ে দলকে যেভাবে
সমর্থন দেয়। আমাদের তো ওই রাজনীতিটা এভাবে নাই, মেম্বারশিপ নাই যে আমি অমুক দলের মেম্বার হয়েছে এত হাজার টাকা চাঁদা দিয়ে আমি নাচ দিন। আমি তো কোনো দলের মেম্বার হইনি, আমি যদি কাউকে সমর্থনও করি আমি তো তাদের দলের মেম্বার হই নাই বা আমি কোথাও টাকা দেই নাই। সুতরাং টাকাগুলো আসে কোত্থেকে? তো টাকাগুলো আইদার তার নিজের বিভিন্ন সময়ের ইনকাম, এর মধ্যে বৈধ ইনকাম আছে, অবশ্যই ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের বৈধ ইনকাম আছে, কিন্তু যে পরিমাণ সম্পদের হিসাব টিসাব আমরা দেখি পাবলিকলি আসে, তাতে তো মনে হয় না যে এত টাকা ওই খরচ হওয়া সম্ভব। তো সেই জন্য কালো টাকার একটা সংখ্যা থেকেই যায়। জি, আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেছে, আরেকটি বিরতির পর ফিরে আসছি টালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। আমরা টালিখাতার নির্ধারিত আলোচনার বিষয়ে ফিরবো, কিন্তু তার আগে আপনাদেরকে পুঁজিবাজারের খবরাখবর জানিয়ে নিতে চাই। শুরুতে চলে যাব ঢাকার পুঁজিবাজারে। আজকে সপ্তাহের তৃতীয় দিবস দেখতে পাচ্ছি ডিএসইএক্স যেটি প্রধান সূচক, সেখানে 35 পয়েন্টের মতো যুক্ত হয়েছে, এখনো পর্যন্ত অবস্থান করছে 5476 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএস যেটি সূর্য সূচক, সেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 18 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে, অবস্থান করছে 1282 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে 24 পয়েন্টের মতো যুক্ত হয়েছে, এখনো পর্যন্ত অবস্থান করছে ঠিক এই মুহূর্তে 1934 পয়েন্ট। অন্যদিকে 2 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেন হচ্ছে এখনো পর্যন্ত 430 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দর বেড়েছে 132টির এবং কমেছে অধিকাংশই আজকে 142টির। অপরিবর্তিত রয়েছে 52টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। এবং আমরা যদি শেয়ার বাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকটি লক্ষ্য করি, তাহলে দেখব যে 11:15 দিকে আসলে সর্বোচ্চ অবস্থানে ছিল সূচক, তারপর থেকে কিছুটা পড়তির দিকে, এখন সাম্য অবস্থায় মোটামুটি বলা যায়, কিছুটা কমে এখন সাম্য অবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকার পুঁজিবাজারের সূচক। ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা সেটি এক নজর দেখে নেব, সেখানকার হালনাগা তথ্য জানাচ্ছি। টপ 20 তালিকা বলছে আজকে অলিম্পিক রয়েছে প্রথম অবস্থানে ঠিক এই মুহূর্তে 254 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। কেপিসিএল গতকালকে ঠিক এই সময় প্রথম অবস্থানে ছিল, সেটি দ্বিতীয় অবস্থানে রয়েছে এই মুহূর্তে, হাত বদল হচ্ছে 135 টাকা 40 পয়সায়। ঠিক তারপর অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সেটি লেনদেন হচ্ছে 364 টাকা 90 পয়সায়। তারপর রয়েছে দেখতে পাচ্ছি স্কয়ার ফার্মা ওষুধ খাতের প্রতিষ্ঠান, সেটি 280 টাকায় লেনদেন হচ্ছে। বিবিএস কেবলস, এটি বেশ কিছুদিন ধরেই টপ 20তে রয়েছে, সেটি লেনদেন হচ্ছে ঠিক এই মুহূর্তে 127 টাকা 50 পয়সা। তার পরের অবস্থানে রয়েছে সামিট পাওয়ার, সেটি 43 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে। ড্রাগন সোয়েটার রয়েছে সপ্তম অবস্থানে, সেটি লেনদেন হচ্ছে 34 টাকা 80 পয়সায়। তারপরে রয়েছে দেখতে পাচ্ছি সিঙ্গার বিডি, সেটি 238 টাকায় লেনদেন হচ্ছে। অ্যাক্টিভ ফাইন তারপরের অবস্থানে 40 টাকায় হাত বদল হচ্ছে ঢাকার পুঁজিবাজারে ঠিক এই মুহূর্তে। দশম অবস্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট, সেটি হাত বদল হচ্ছে 234 টাকা 20 পয়সা। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবরাখবর। আমরা চট্টগ্রামের পুঁজিবাজারে যাচ্ছি, সেখানকার হালনাগা তথ্য জানাবো। টপ 10 যদি দেখে নেই, দেখতে পাচ্ছি মিথুন নিটিং, সেটি 17 টাকা 70 পয়সায় চট্টগ্রামে লেনদেন হচ্ছে টপ 10 এর প্রথম অবস্থানে থেকে। তারপর অবস্থানে রয়েছে মেঘনা সিমেন্ট, সেটি 108 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। এরপর রয়েছে এইচআর টেক্সটাইল, 43 টাকা 60 পয়সায় হাত বদল হচ্ছে। এসিআই 378 টাকা 60 পয়সা। এই চট্টগ্রামের মোটামুটি প্রথম দিকের কোম্পানিগুলো। আর যদি সিএসপিআই যে সূচক রয়েছে চট্টগ্রামের সূচক যদি এক নজর দেখে নেই, ঠিক এই মুহূর্তে অবস্থান করছে 16,891 পয়েন্টে। দর্শক, এই ছিল ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। আমরা ফিরছি টালিখাতার মূল আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন, খুব সম্প্রতি আমরা একটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের একটি প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। সেখানে তারা যে বিষয়টি বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সেটি হচ্ছে এবারের নির্বাচনকে ঘিরে অর্থনীতিতে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না এবং নির্বাচনের পরপর দেশের অর্থনীতি বুস্ট বা বুম হবে, তারা এমন মন্তব্য করেছেন তাদের যে অর্থনীতিবিদরা রয়েছেন। আপনিও কি এমন ধারণার সঙ্গে একমত কিনা, সেটি কিভাবে হতে পারে বলে মনে হয়? আমি দ্বিতীয়টার আগে আলোচনা করি যে নির্বাচনের পরে অর্থনীতি খুব দ্রুত একটা বুম হবে, সেটা কিন্তু আমাদের আজকের আলোচনা থেকেও আমরা কিছুটা সেই দিকে লক্ষণ করেছি যে নির্বাচনের সময় যেহেতু ক্ষুদ্র, মাঝারি এবং মাঝারি থেকে আরেকটু বড় ধরেন সেই বিনিয়োগকারীরা একটু রয়েস হয়ে বিনিয়োগ করেন, ফলে অবশ্যই তারা নির্বাচনের পরে তারা কিন্তু ওই বিনিয়োগে আবার ফিরে আসবেন। কারণ আমরা এটা অন্তত ধরে নিতে পারি যে দলই ক্ষমতায় আসুক, তারা পরবর্তী 5 বছরের জন্য যেহেতু আসবেন, অন্তত 5 বছরের জন্য একটা সরকারকে আমরা পাবো, এই ভরসায় অবশ্যই বিনিয়োগে একটা নতুন চাঙা ভাব আসবে এবং সেটা অর্থনীতিকে আবার কিন্তু এগিয়ে যেতে, যারা বসেছিলেন তারা সবাই একসঙ্গে শুরু করবেন, তখন ওই সময় শুরু করবেন। অনেকেই এখন কিন্তু একটু রয়েছে আছেন, ওই সময় শুরু করবেন, নতুন বিনিয়োগ আসবে, পাশাপাশি এক্সিস্টিং যারা বিনিয়োগকারী আছেন, ব্যবসায়ী আছেন, তারা ব্যবসা বাড়ানোর দিকে নজর দিবেন এবং সেটা তখন অর্থনীতিকে উপকার করবে। কাজে এডিবির এই বক্তব্যটি বা এটা আসলে অন্যদেরও মোটামুটি ধারণা, সেটা ধরে নেওয়া যায় যে এটা হতে, মানে এটার একটা আশা আমরা করতেই পারি।
এরপরে হচ্ছে যে নির্বাচনের পরবর্তীতে খুব প্রভাব পড়বে কি পড়বে না অর্থনীতিতে, এইটা নর্মালি তো অর্থনীতিতে আসলে তেমন কোনো প্রভাব পড়ার কথা না, বিনিয়োগের একটু সময়ের হেরফের ছাড়া। কিন্তু প্রভাবটা পড়ে যায় যদি সহিংস অবস্থার তৈরি হয়। যদি এবার যেহেতু সহিংস অবস্থাটা আমরা আশা করছি যে কম হবে, বিগত অভিজ্ঞতার আলোকে যে বিগত সময়ে যে বাজে অবস্থাটা হয়েছিল সেটা কিন্তু যে দল অরাজকতা করছে বা যারা করছে তাকে না, সবাইকে এফেক্ট করছে, তার সন্তানকেও এফেক্ট করছে লেখাপড়ায়। সুতরাং সেই অবস্থাটায় অরাজকতা যাবে না, এই আশায় আমরা বলতে পারি যে ক্ষতিটা কম হবে। আরেকটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে এডিবি কিন্তু একথাও বলেছে যে কেন সমস্যা কম হবে নির্বাচনের পরে, কারণ বাংলাদেশের অর্থনীতি এখন শক্ত ভিত্তিতে প্রতিষ্ঠিত, যে কোনো ধাক্কা বা একটা শেক নেয়ার মতো ক্ষমতা বাংলাদেশের হয়েছে। সেইটা একদিকে যেমন আমরা অনেক সূচকে দেখি, আমাদের প্রবৃদ্ধি বলি, আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি বলি, সেই জায়গায় একটু শুনতে অন্যরকম লাগতে পারে, কিন্তু সম্প্রতি আমরা হয়তো কিছুটা ক্রিটিক্যালি দেখেছি বাংলাদেশে ধনীর সংখ্যা বাড়ছে, এবং এই ধনীর সংখ্যা বাড়াটা কিন্তু আসলে খুব সমস্যার কিছু না। সমস্যা হচ্ছে আয় বৈষম্য দেখা, কিন্তু আয় বৈষম্য দূর করার জন্য আমি ধনী কমায় দিব এটা তো ঠিক না। আমার ধনী হোক, আমার দরিদ্র ইনকাম করুক, সেটা হচ্ছে একটা আদর্শ অবস্থা। কাজে এই যে বাংলাদেশে ধনীর সংখ্যা বেড়েছে, এটা কিন্তু আমাকে ইন্ডিকেশন দেয় যে এই ধনীরা টাকা ইনকাম করেছে কোত্থেকে। তার তো কিছু না কিছু ভিত্তি আছে, তার প্রোডাকশনের ভিত্তি আছে, শিল্পায়নের ভিত্তি আছে, এবং এই যে টাকার ভিত্তি আছে তার, এই টাকাটা উনি সঞ্চয় করছেন, উনি আবার বিনিয়োগ করছেন, উনি এলাকায় নেতা হিসেবে খরচ করছেন, কি তার সাধারণ মানুষকে ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু করতে হেল্প করছেন, কিংবা এডুকেশন কোনো প্রতিষ্ঠানে দিচ্ছেন, সবই কিন্তু অর্থনীতির ক্ষমতাটাকে বাড়ায়। একটা অর্থনীতিতে যদি এই ধরনের ব্যক্তির সংখ্যা বাড়তে থাকে যারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবেন, সেটা কিন্তু অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেয়। কাজেই কোনো দেশে ধনীর সংখ্যা বাড়াটা এটা কোনো নেতিবাচক দিক না, মানে আশঙ্কার জায়গাটা হচ্ছে আয় বৈষম্য বাড়াটা। ধনী বাড়ছে, দরিদ্ররা কেন তাদের দারিদ্র সীমা থেকে উঠে এসে আরো এগিয়ে যেতে পারছে না, সেটার সমীকরণটা অন্য। সেইখানে সরকারের হেল্প লাগবে, স্কিল ডেভেলপমেন্ট লাগবে, কর্মসংস্থান সৃষ্টি করা লাগবে। কিন্তু এই ধনীদের মাধ্যমে কিন্তু একটা অর্থনীতিতে কর্মসংস্থান তৈরি হয়, প্লাস অর্থনীতির যে কোনো একটা সংকট মোকাবেলায় এদের উপর কাউন্ট করতে পারে। ইভেন যদি আমরা নেতা কর্মীও ধরি, আমার যদি এমন যারা থাকে যারা খুব সহজেই 400-500 কোটি টাকা খরচ করে ফেলতে পারবে কোনো একটা ক্রাইসিসের সময়, তাহলে আমরা তো তাদের উপরে কাউন্ট করতে পারবো। এবং আমি এই বড় ব্যবসায়ী আবার পরে বড় বিনিয়োগ করবে, আজকে সে গার্মেন্টসে করছে, কালকে সে টেক্সটাইলে করবে, এরপরে সে ডেইরি ফার্মে করবে, এডুকেশনাল অর্গানাইজেশনে দেবে, ইউনিভার্সিটি বানাবে, কিংবা মিডিয়ার এরকম টিভি সেন্টারও দিয়ে ফেলতে পারে, সেখানেও তারা বিনিয়োগ করবে। সুতরাং এই যে বড় মানুষদের বড় বিনিয়োগ, সেটার দরকার আছে, হ্যাঁ এটা ঠিক। এর পাশাপাশি এমন হতে হবে যারা আজকে আমি অত ধনী না, কিন্তু আমার যাতে সেই স্টেপগুলো আমি ফলো করতে পারি, যেখানে আমিও একদিন আরো অনেক বেশি ইনকাম করতে পারবো, সেটা থাকতে হবে। কাজে এডিবির ওই জায়গাটা যেখানে তারা বলেছে বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, অর্থনৈতিক সূচকগুলো যেটা সেখানে আমাকে যেমন বলছে মানব সম্পদের সূচক, কিংবা আমরা যে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছি, এটা তো কিছু ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আমার আয়ের যে মাথাপিছু আয় বেড়েছে, সেই জায়গাটা থেকে বলা যায় যে বাংলাদেশ একটা হঠাৎ কোনো ক্রাইসিস হলে, হঠাৎ কোনো দুর্যোগ হলে একদম যে পড়ে যাবে তা না। এখান থেকে কিছু ব্যবসায়ী যদি বাইরেও চলে যেতে হয় কোনো কারণে, বাকি যারা থাকবেন, যেহেতু সংখ্যা অনেক বেশি, ব্যবসায়ী শুধু বলবো না, আমি বলবো যে যারা টাকা খরচ করতে পারেন, সেইটা দিয়ে কিন্তু অর্থনীতি চলবে। পাশাপাশি আমরা মানব সম্পদ বা অন্য সূচক, এডুকেশন, এগুলোতে তো আমার অবস্থার উন্নতি হয়েছেই। তো আমি মনে করি যে এডিবির ওই জায়গাটাতেই বোধহয় তারা বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের অর্থনীতিতে যেভাবে প্রবৃদ্ধিটা হয়েছে গত কয়েক বছর, শিল্পায়ন যতটুকু আশানুরূপ হয়েছে এটা আমি বলবো না, শিল্পায়ন আরো বেশি হওয়ার আমাদের প্ল্যানে ছিল। তবে চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে তারা প্রবৃদ্ধির হার কমিয়েছেন কিছু। চলতি অর্থ বছরটা তারা আসলে, কিন্তু আমরা ইভেন সরকারের স্ট্যাটিস্টিক্স থেকেও তারা বেশি দেখাচ্ছে, এটা আমার নিজের কাছেও মনে হচ্ছে মানে এটা খুব অ্যামেজিং। এবং সেখানে ওনারা বলছেন যে শিল্পায়ন অনেক হয়েছে এই সময়টাতে। আসলে আমরা যেটা বলছিলাম শুরুর দিকে, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু 18% হচ্ছিল, অতি সম্প্রতি আবার কমে আসছে, সেইটা কিন্তু এটা কন্ট্রিবিউট করেছে ইন দিস বাজেট। তো আমি মনে করি নির্বাচনের পরে আমরা যদি একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে পারি,
খুব সঙ্গত কারণেই আশা করা যায় যে ইকোনমিতে একটা বড় ধরনের অগ্রযাত্রা সূচনা হবে। আর আমাদের যে অর্থনীতির এই পর্যন্ত যে অর্জন, যে সক্ষমতা এবং ইনক্লুডিং আমাদের যে ধনীদের সংখ্যা বেড়েছে, সব মিলায় আমাদের অর্থনীতি কিন্তু একটা, আমি বলবো যে বিভিন্ন শঙ্কা সহ্য করার ক্ষমতা এসেছে। তবে আমাদেরকে অবশ্যই আয় বৈষম্য কমানোর দিকে নজরটা দিতে হবে। ডক্টর নাজিন, অসংখ্য ধন্যবাদ তালিকাতে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক নিবেদিত আজকের তালিকাতে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।